হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়ান জিকে থেকে ফিজিক্স। তোমাদের পদার্থবিদ্যার চ্যাপ্টারটা আজকে থেকে শুরু করছি আমি লুসিয়ানটে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটা। তোমাদের ফার্স্ট পার্ট আজকে তোমাদের শুরু করব, যেটা লুসিয়ান থেকে হিট। তোমাদের ফিজিক্সের হিট চ্যাপ্টারটা ফার্স্ট তোমাদের আমি আজকে করাবো। ওকে, এছাড়া তোমাদের লুসিয়ান থেকে আমি বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, কম্পিউটার এই সমস্ত চ্যাপ্টার অনুযায়ী তোমাদের ক্লাস করাচ্ছি। সেই সমস্ত ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা অবশ্যই সেগুলো চেক আউট করে ক্লাসগুলো করে নিও। তোমাদের এক্সামের জন্য লুসিয়ানটা একটা খুবই গুরুত্বপূর্ণ বই, তাই এখান থেকে প্রশ্ন কিন্তু সচরাচর এক্সামে আসে, তাই তোমাদের এটা বাংলাতে করাচ্ছি, খুবই তোমাদের কাজে লাগবে এক্সামে। ওকে, আজকে তোমাদের ফিজিক্স থেকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তাপ অর্থাৎ হিট চ্যাপ্টারটা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, এক্সামে অনেক প্রশ্নই দেখবে এখান থেকে আসে। তোমাদের যে লুসিয়ান্টের যে অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে, সেই বইটার কোশ্চেনগুলো তোমাদের আমি বাংলায় করাচ্ছি, সাথে ইংরাজি প্রশ্নগুলো আছে। এছাড়া তোমাদের লুসিয়ান্টের যে ডেসক্রিপটিভ বইটা আছে, সেই বইটা থেকে যে থিওরি কনসেপ্ট আছে সেটাও তোমাদের আমি বাংলায় রেখেছি এই সমস্ত ক্লাসের ভেতরে। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ক্লাসটা শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। আর ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে দিতে ভুলবে না। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকে হিট চ্যাপ্টারটা। প্রথমে আমরা দেখে নেব হিট সম্পর্কে একটু বেসিক ধারণা। ওকে, এই হিট অর্থাৎ তাপ হলো একটা শক্তির রূপ, যা দেহের মধ্যে তাপমাত্রার পার্থক্যের কারণে এক দেহ থেকে অন্য দেহে প্রবাহিত হয়। একটি শরীরে থাকা তাপের পরিমাণ শরীরের ভরের উপর নির্ভর করে। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তাপটা কি। তাপ হলো একটা হচ্ছে এনার্জি। ওকে, হিট হচ্ছে একটা এনার্জি, এইটা ভালো করে মাথায় রাখবে যে হিট হচ্ছে একটা এনার্জি, তাপ হলো এক প্রকার শক্তি। এই জিনিসটা মাথায় রাখলে তবেই তোমরা হিট সম্পর্কে বেসিক ধারণাটা বুঝতে পারবে। ওকে, এবার যদি হিটের যদি আমরা প্রকৃষ্ট সংজ্ঞাটা যদি বলতে চাই, তাহলে আমরা কি বলবো না, তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয় এবং যা গ্রহণ করলে বস্তু গরম হবে এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হবে। জিনিসটা তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো, তাপ হলো এক প্রকার শক্তি। শক্তি মানে কি? এনার্জি। তো এনার্জিটা যখন কোনো বস্তু পাবে তখন সেটা কি হবে? গরম হবে। আর এনার্জিটা যখন সেখান থেকে ছেড়ে দেবে মানে বর্জন করবে, তখন সেই বস্তুটা কি হবে? ঠান্ডা হবে। এইটাই হচ্ছে হিট। ক্লিয়ার হলো? আর একটা জিনিস তোমাদের জানতে হবে, এই হিট যেটা হয় সেটা একটা এনার্জি, আর এটা সবসময় গরম অঞ্চল থেকে ঠান্ডা অঞ্চলের দিকে প্রবাহিত হবে। এই হিটের ট্রান্সফার থেকে প্রশ্ন আসে যে হিট ট্রান্সফার হয় কোন দিক থেকে কোন দিকে। হিট সবসময়তেই উষ্ণ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের দিকে অর্থাৎ কোল্ড এলাকার দিকে তোমার হচ্ছে ট্রান্সফার হবে। যেখানটা বেশি গরম সেখান থেকে যেদিকটা কম গরম সেই দিকে হচ্ছে হিটটা তোমার ট্রান্সফার হবে। ক্লিয়ার হলো বিষয়টা? এইখানটা তোমাদের হচ্ছে তোমার সব থেকে বেশি হিট হয়েছে, বেশি অঞ্চল গরম অঞ্চল, এই দিক থেকে দেখো হিটটা ট্রান্সফার হচ্ছে কোন দিকে? এই দিকে। এটা হচ্ছে কোল্ডার অবজেক্ট মানে হচ্ছে ঠান্ডা অঞ্চল। ওকে, তাই সবসময়তে যে দিকটা বেশি গরম সেই দিক থেকে হিট সবসময় ঠান্ডা অঞ্চলের দিকে যাবে, এইটা কিন্তু মনে রাখবে। আর একটু ডিটেলসে যদি তোমাদের বোঝাতে চাই হিটটা, তাহলে তোমরা এটা বুঝতে পারবে, ধরো একটা বরফের টুকরো নিয়েছো, তোমরা হাতে নিয়েছো, তাহলে কি বুঝবে? সেটা ঠান্ডা অনুভব করবে। তুমি ধরো কোনো আগুনের পাশে দাঁড়িয়ে আছো, তাহলে আমরা কি অনুভব করব? তাহলে গরম অনুভব করব। এছাড়া ধরো তোমরা যদি দুটো হাতকে যদি ঘষো, হাতের তালুগুলো, তাহলে কি অনুভব করবে? গরম অনুভব করবে। তাহলে এই যে হাতে তালু ঘষছি গরম অনুভব করছি, একটা বরফ হাতে নিচ্ছি ঠান্ডা অনুভব করছি, এবং কোনো আগুনের পাশে দাঁড়িয়ে আছি আমরা গরম অনুভব করছি। এই যে জিনিসগুলো যে ঘটছে এটাই হিট থেকেই হচ্ছে। তার কারণ আমি গরমের পাশে থাকলে গরম ভাবছি এবং ঠান্ডার পাশে থাকলে আমরা কি অনুভব করছি? ঠান্ডা অনুভব করছি। এটা কিসের জন্য? এটাই হচ্ছে হিট। ক্লিয়ার হলো বিষয়টা? অর্থাৎ কোনো গরম বস্তুতে এই বিশেষ ধরনের শক্তি ঠান্ডা বস্তু অপেক্ষা বেশি থাকে। গরম বস্তুতে শক্তিটা সবসময় বেশি থাকবে, আর হিট হচ্ছেই একটা এনার্জি। গরম বস্তুতে শক্তি বেশি থাকবে ঠান্ডা বস্তু অপেক্ষা। এই শক্তি গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে কিন্তু সঞ্চালিত হয়, যা কোনো যান্ত্রিক পদ্ধতিতে কিন্তু হয় না। যান্ত্রিক পদ্ধতি ছাড়া হবে কিন্তু, আমি কিন্তু সংজ্ঞাতে সেটাই বলেছি যে কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই একটা বস্তু থেকে অপর বস্তুতে যখন সঞ্চালিত হয়, যা গ্রহণ করলে গরম হবে, অর্থাৎ এনার্জিটা যখন গ্রহণ করবে মানে নেবে সে, তখন সেটা গরম হয়ে যাবে। আর এনার্জিটা যখন সে বর্জন করবে মানে ছেড়ে দেবে, তখন সেটা বস্তুটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। ক্লিয়ার হলো? এই বিশেষ শক্তিকে আমরা তাপ বলে থাকি, মানে অর্থাৎ হিট বলে থাকি। এবার অনেকে প্রশ্ন আসবে যে হিট আর টেম্পারেচার কি তাহলে এক? না, হিট আর টেম্পারেচার এক নয়। হিট আর টেম্পারেচারের মধ্যে একটুখানি বেসিক পার্থক্য আছে, সেটাও তোমাদেরকে আমি বলবো। তার আগে আর একটা কথা, হিট গ্রহণ বা বর্জন করতে কিন্তু ক্যালোরিমিটার যন্ত্র দ্বারা মাপা হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটাও তোমাদের জেনে রাখতে হবে। এবার আমরা চলে যাব হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা কি না, টেম্পারেচারের সংজ্ঞা যদি তোমরা বলতে চাও তাহলে বলতে হবে তোমাদেরকে, তাপমাত্রা বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা ওই বস্তু থেকে তাপ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। অর্থাৎ
ওই বস্তুটিকে অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে সেটি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে তা স্থির করে দেয় হচ্ছে তোমার এই টেম্পারেচার বা তাপমাত্রা। ক্লিয়ার হলো বিষয়টা? ক্লিয়ার করে তোমাদের জিনিসটা বলি, তাহলে তোমরা বুঝতে আরও সুবিধা হবে। দুটি ভিন্ন বস্তু স্পর্শ করলে অনুভূতি দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো বস্তুটি গরম আর কোন বস্তুটি ঠান্ডা। বুঝতে পারি তো? ধরো একটা বরফের টুকরো নিয়েছো, তুমি হাত দিয়েছো, দিলে তুমি কি বুঝবে? এটা ঠান্ডা। ধরো একটা লোহার দণ্ড নিয়েছো বা কোনো গরম বস্তু নিয়েছো, তাতে হাত দিলে কি বুঝবে? তাহলে সেটা গরম বুঝবে। তাহলে আমরা বুঝতে পারছি সেটা টাচ করে যে সেটা গরম নাকি ঠান্ডা। তাহলে এই সাধারণত যে বস্তুটি গরম অনুভূত হয় তার তাপমাত্রা বেশি, আর যে বস্তুটি ঠান্ডা বোধ হয় তার তাপমাত্রা তাহলে কম হবে। এটা তো আমরা বুঝতেই পারছি। এই যে জিনিসটা, এই কনসেপ্টটাই হচ্ছে তোমার টেম্পারেচারের মধ্যে আসছে। ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলে যে বস্তুর তাপমাত্রা বেশি তাপ সেই বস্তু থেকে কম তাপমাত্রা বস্তুর দিকে প্রবাহিত হবে। ক্লিয়ার হলো বিষয়টা? টেম্পারেচারটা কি বলতে চাইলাম। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমার তাপ হলো এক প্রকার শক্তি, মানে এনার্জি, ওকে, হিটটা। আর টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা হলো বস্তুর এক তাপীয় অবস্থা। ওকে, এইটা কিন্তু জানবে। আর একটা জিনিস দেখো, তাপ হলো তাপমাত্রার কারণ আর তাপমাত্রা হলো তাপের ফল। এই দুটো জিনিস যে মনে রাখতে পারবে তাহলে কিন্তু হিট আর টেম্পারেচারের মধ্যে বেসিক জিনিসটা তোমরা বুঝতে পারবে। চলো আমরা তাহলে আরও কিছু ইনফরমেশান জেনে নিই। সিজিএস পদ্ধতিতে আমরা যে তাপমাত্রার একক সেটা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে সেলসিয়াস। আর এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। আর তাপমাত্রা থার্মোমিটার দ্বারা মাপা হয়। ক্লিয়ার হলো বিষয়টা? আর এই ইউনিটগুলো মনে রাখবে, ইউনিট থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। এছাড়াও আরও কিছু ইউনিট আমরা দেখে নেব। হিটের ইউনিট অফ হিট, তাপের এককগুলো জেনে নেব। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, এসআই পদ্ধতিতে তাপের একক জুল। এটা হচ্ছে তোমাদের হিটের হচ্ছে তোমার ইউনিট। ভালো করে মনে রাখবে কোনটা হিটের ইউনিট আর কোনটা টেম্পারেচারের ইউনিট। ওকে, একটু আগে তোমাদের আগের স্লাইডে তোমাদের আমি টেম্পারেচার ইউনিটটা বললাম, এটা হচ্ছে তোমাদের হিটের ইউনিট, এসআই এবং সিজিএস। এই দুটো ভালো করে মনে রাখবে। এবার এখানে আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, ক্যালোরি। এই যে সিজিএস পদ্ধতিতে তাপের একক তো হচ্ছে ক্যালোরি, তাহলে এই 1 ক্যালোরি সমান কত জুল? 4.186 বা 4.2 জুল। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর 1 জুল সমান কি? 0.24 ক্যালোরি। এইটা কিন্তু অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যায়। ওকে, 1 জুল বলতে সে 1 ক্যালোরি করে দেয় না। 1 জুল সমান হচ্ছে 0.24 ক্যালোরি, এটা মনে রাখবে। আর 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল বা 4.186 জুল। ক্লিয়ার হলো বিষয়টা? এখান থেকে কিন্তু প্রশ্ন একদম 100% হয়। তোমাদের রেলের গ্রুপ ডি, এনটিপিসি, আদার্স এক্সামগুলোতেও কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসেই। এই দুটো জিনিস কিন্তু ভালো করে মনে রাখবে। ক্লিয়ার হলো? এবার আমরা চলে যাব প্রথম প্রশ্নে, লুসিয়েন্টে। লুসিয়েন্টের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, হিট এনার্জি অফ অ্যান অবজেক্ট ইজ, অর্থাৎ একটি বস্তুর তাপ শক্তি হলো এই 4টে অপশানের মধ্যে কোনটা? প্রথম অপশান বলছে বস্তুর অণুর গড় শক্তি, বস্তুর অণুর মোট শক্তি, বস্তুর অণুর গড় বেগ, নাকি গড় পিই বস্তুর অণুগুলি। তাহলে কোনটা রাইট আনসার হবে? পিই বলতে পোটেনশিয়াল এনার্জির কথা বলা হয়েছে, এই পিই বলতে। ওকে, তাহলে এটা রাইট আনসার কী হবে বলো? রাইট আনসার হবে অপশান বি। অপশান বি এ কী আছে? একটি বস্তুর তাপ শক্তি হলো বস্তুর অণুর মোট শক্তি। ওকে, দ্য টোটাল এনার্জি, আচ্ছা এটা অফ হবে। ওকে, এটা অফ হবে। দ্য টোটাল এনার্জি অফ দ্য মলিকিউলস অফ দ্য অবজেক্ট। বস্তুর অণুর মোট শক্তি হচ্ছে তোমার একটি বস্তুর তাপ। একটি বস্তুর তাপ শক্তি হচ্ছে কি না, বস্তুর অণুর যে মোট শক্তি সেটাই হচ্ছে বস্তুর তাপ শক্তি। ক্লিয়ার হলো? চলো পরবর্তী 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, তাপ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? হিট সম্পর্কে। বোঝা গেল? তাহলে এটার মধ্যে রাইট আনসার কোনটা হবে? এখানে রাইট আনসার হবে এ, সি, ডি। অর্থাৎ এ ঠিক। এতে কি বলছে? তাপ একটা শক্তির রূপ, হিট ইজ ফ্রম এনার্জি। অবশ্যই এটা ঠিক হবে। আর অপশান সি কি বলছে? তাপ একটি ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ। এটা ঠিক। আর ডি কি বলছে? তাপ শূন্যস্থানের মধ্যে দিয়ে যেতে পারে না। তাপ শূন্যস্থানের মধ্যে দিয়ে কখনোই যেতে পারে না। এটা ঠিক। কিন্তু এইটা ঠিক নয় যে তাপ আয়না দ্বারা প্রতিফলিত হতে পারে। আয়না দ্বারা তাপ প্রতিফলিত হতে পারে না, এইটা ঠিক নয়। ঠিক হচ্ছে এ, সি আর ডি। ক্লিয়ার হলো বিষয়টা? প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রশ্ন লুসিয়েন্টের। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 3 নম্বর, তাপের সাথে যুক্ত, অর্থাৎ হিট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ তাপ কার সাথে যুক্ত? 4টে অপশান দিয়েছে দেখো। অণুর এলোমেলো গতির গতিশক্তির জন্য, নাকি অণুর সুশৃঙ্খল গতির গতিশক্তিতে, নাকি অণুর এলোমেলো এবং সুশৃঙ্খল গতির মোট গতিশক্তিতে, নাকি এর কোনোটাই নয়। তাহলে তাপের সাথে যুক্ত কোনটি? কোনটা রাইট আনসার হবে বলো? এটা রাইট আনসার হবে অপশান এ, অর্থাৎ কাইনেটিক এনার্জি। কেই বলতে কাইনেটিক এনার্জির কথা বলা হয়েছে। ওকে, কাইনেটিক এনার্জি অফ র্যান্ডম মোশন অফ মলিকিউলস, অর্থাৎ অণুর এলোমেলো গতির যে গতিশক্তি
এইটাই হচ্ছে তোমার তাপের সাথে যুক্ত। হিট চ্যাপ্টারটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্সের। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর। সর্বপ্রথম থার্মোমিটার তৈরি করেন কে? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন নাকি গ্যালিলিও? বলো এটা রাইট অ্যান্সার কী হবে? সর্বপ্রথম থার্মোমিটার তৈরি করেন হচ্ছে গ্যালিলিও। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার একটা ইনফরমেশন দেখো, 1593 সালে ইতালীয় উদ্ভাবক হচ্ছে গ্যালিলিও গ্যালিলি দ্বারা তৈরি করা হয়েছিল। সালটা মনে রাখবে, 1593-তে এটা করা হয়েছিল। পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো লুসিয়েন্টে, তাপমাত্রার এসআই একক। দেখো প্রথমেই আমি সিজিএস এবং এসআই এককটা বলে দিয়েছি, এটা রাইট অ্যান্সার সকলেই দিতে পারবে। এসআই একক হচ্ছে কেলভিন। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কি? সেলসিয়াস। ওকে, এবার দেখো একটু আগে তোমাদের আমি বলছিলাম যে তাপমাত্রা পরিমাপ করতে গেলে প্রধানত 3টি স্কেলের দরকার হয়। এই 3টি স্কেল সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেব। ওকে, চলো তাহলে আমরা জেনে নিই 3টে স্কেল সম্পর্কে। তাপমাত্রা পরিমাপ করার জন্য প্রধানত 3টি স্কেল হচ্ছে প্রচলিত আছে। 3টি স্কেল কি কি? একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা হচ্ছে পরম স্কেল বা কেলভিন স্কেল। ওকে, এই 3টে স্কেল সম্পর্কে আমরা ডিটেলসে জানব। ওকে, প্রথমে আমরা জানবো সেলসিয়াস স্কেল। এবার দেখো স্কেলটা শুরু করার আগে আরেকটা কথা বলি, তাপমাত্রার যে স্কেল আছে সেই তাপমাত্রার স্কেল নির্ধারণ করার জন্য 2টি সুনির্দিষ্ট এবং সহজলভ্য তাপমাত্রার ব্যবহার করা হয়। সেটাকে বলা হয় হচ্ছে উষ্ণতার স্থিরাঙ্ক। কি বলা হয়? স্থিরাঙ্ক বলা হয়। স্থিরাঙ্কটা কি? একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে, একটা নিম্ন স্থিরাঙ্ক আছে। ওকে, এইটা তোমাদের জানতে হবে প্রত্যেকটা স্কেলে, সেটা সেলসিয়াস হোক, ফারেনহাইট হোক এবং কেলভিন স্কেল হোক। এবার দেখো, এবার এখানে যেটা বললাম যে দুটো স্থিরাঙ্ক, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, একটা নিম্ন স্থিরাঙ্ক। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কোনটাকে বলে? না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলবো। আর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয় তাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলবো। আর এই দুটি উষ্ণতার মধ্যবর্তী যে ব্যবধান থাকবে, ডিফারেন্সটা থাকবে, তাকে আমরা প্রাথমিক অন্তর বলবো। তাহলে এই স্থিরাঙ্ক কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, নিম্ন স্থিরাঙ্ক কি আর প্রাথমিক অন্তর কি, বোঝা গেল? এবার আমরা একটা একটা স্কেল সম্পর্কে জানবো। প্রথমে আমরা ধরো সেলসিয়াস স্কেলটা সম্পর্কে জানি। এই সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? আর এর প্রাথমিক অন্তরকে 100টি সমান ভাগে ভাগ করা যায়। কেন না, 0 থেকে 100 পর্যন্ত কটা ভাগ হচ্ছে? 100টা ভাগ হচ্ছে। এটা হচ্ছে 100টি সমান ভাগে ভাগ করা যায়, প্রতিটি ভাগকে 1 ডিগ্রি করে ধরা হয়। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের গল্প। ওকে, এবার হচ্ছে জানবো হচ্ছে কোনটা? ফারেনহাইট স্কেল। এই ফারেনহাইট স্কেলের হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর নিম্ন স্থিরাঙ্কতে কি বলেছি আমি? যে জল জমে বরফে পরিণত হয়, সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আর যেখানে জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে সেটা হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ বয়েলিং পয়েন্ট। ওকে, দেখো তোমাদের পাশে আমি চিহ্নিত করে দিচ্ছি কোনটা বয়েলিং পয়েন্ট আর কোনটা ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট হচ্ছে যেটা গলনাঙ্ক। ওকে, তাহলে ফারেনহাইট স্কেলে গলনাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। আর স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। এই প্রশ্নগুলো দেখবে এক্সামে আসে। আর সেলসিয়াস স্কেলে তোমার হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর বয়েলিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার আমরা জানবো হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন স্কেল কি না, এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 ডিগ্রি হচ্ছে কেলভিন। এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, এখানে হচ্ছে বরফ গলে জলে পরিণত হয়। এটা হচ্ছে কেলভিন স্কেলে। আর কেলভিন স্কেলের বয়েলিং পয়েন্ট মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373 কেলভিন। ওকে, এইগুলোর প্রত্যেকটা থেকে এক্সামে তোমাদের প্রশ্ন আসে। তাহলে এবার প্রশ্ন আসে যে অ্যাবসলিউট জিরোটা কি? অ্যাবসলিউট জিরোটা হচ্ছে একটা পরম শূন্য মান। এটাকে কি বলা হয়? পরম শূন্য মান বলা হয় অ্যাবসলিউট জিরোটাকে। সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রায় কোনো গতি নেই এবং কোনো তাপ নেই, সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বলা হয়। যেটা কেলভিনের স্কেলে হচ্ছে 0কে, আর হচ্ছে কেলভিন সেলসিয়াসের স্কেলে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে -459 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে তোমার পরম স্কেলের মান। এখান থেকেও কিন্তু এক্সামে প্রশ্ন আসে 3টে থেকে, পরম স্কেলের মান জানতে চায়। ওকে, তাহলে এখান থেকে আমরা কতগুলো প্রশ্ন পেলাম? পরম স্কেলের মান পেলাম, ফ্রিজিং পয়েন্ট পেলাম, বয়েলিং পয়েন্ট পেলাম এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক পেলাম, নিম্ন স্থিরাঙ্ক পেলাম। ওকে, অনেকে ভুলবশত নিম্ন স্থিরাঙ্ককে অ্যাবসলিউট জিরো হিসাবে চিহ্নিত করে ফেলেন। না, ফ্রিজিং পয়েন্টটা হচ্ছে তোমার হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর বয়েলিং পয়েন্টটা হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক। অ্যাবসলিউট জিরোটা এমন একটা মান যেটা হচ্ছে পরম শূন্য মান বলা হয়, যার কোনো গতি নেই, যার কোনো তাপ নেই, সেটা হচ্ছে পরম শূন্য মান। ক্লিয়ার হলো বিষয়টা? এছাড়া দেখো তোমাদের একটা চার্ট দিয়ে দিয়েছি আমি স্কেলের, এই চার্টটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের অনেকটাই এক্সামে হেল্প হবে। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি, প্রাথমিক অন্তর হচ্ছে 100, এর চিহ্নটা হচ্ছে সি। আর ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212
আর প্রাথমিক অন্তর হচ্ছে 180। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে প্রাথমিক অন্তর থেকে। প্রাথমিক অন্তর কি না, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা প্রাথমিক অন্তর বলি। ওকে, আর পরম স্কেল বা কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373, আর প্রাথমিক অন্তর হচ্ছে 100, যেটা চিহ্ন হচ্ছে কে। তাহলে এই চারটা তোমরা যদি মনে রাখো, তোমাদের কিন্তু এক্সামে অনেক প্রশ্ন এখান থেকে কভার হয়ে যাবে, শর্ট প্রশ্ন। আশা করি সকলে বুঝতে পেরেছো এই জিনিসটা। চলো এবার চলে যাই পরবর্তী প্রশ্নে। কেলভিন স্কেলে 0 ডিগ্রি এর সঠিক মান কি? দেখো ভালো করে প্রশ্নটা দেখবে। কেলভিন স্কেলের 0 ডিগ্রি এর সঠিক মান কি বলতে হবে। চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক আনসার হবে অপশান বিটা, 273.15 হচ্ছে কেলভিন। এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের সঠিক মান হচ্ছে কেলভিন স্কেলে। সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে তোমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কেলভিন সমান হচ্ছে ডিগ্রি সেলসিয়াস প্লাস 273.15। ওকে, কেননা 273.15টাই হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের সমান। এটার সাথে তোমরা যদি সেলসিয়াস স্কেলের কোনো মানকে যদি জোড়ো তাহলে সেটা আমরা কেলভিন স্কেলের মান পাবো। প্রশ্ন আমরা চলে যাই 7 নম্বর। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের সমতুল্য কত ডিগ্রি ফারেনহাইট? প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করবে। যা টেম্পারেচার ডিফারেন্স অফ 25 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুইভ্যালেন্ট এজ টেম্পারেচার ডিফারেন্স অফ 13 ডিগ্রি ফারেনহাইট, 45 ডিগ্রি ফারেনহাইট, 67 ডিগ্রি ফারেনহাইট না 77 ডিগ্রি ফারেনহাইট। রাইট আনসার কোনটা হবে? এটা রাইট আনসার হবে তোমাদের লুসিয়েন বলছে 30 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এইটা হচ্ছে লুসিয়েন তোমাদের আনসার দিচ্ছে, কিন্তু এইটা আমার মতে বলে এটা কারেক্ট আনসার নয় 13 ডিগ্রি ফারেনহাইটটা। ওকে, কেন নয় সেই জিনিসটা তোমাদের একটুখানি বলি। দেখো আমরা জানি C/5 সমান F-32/9। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে এবং ফারেনহাইট থেকে সেলসিয়াসে আমরা ট্রান্সফার করতে পারি যে কোনো জিনিসকে। এখানে কিন্তু সেই প্রশ্নটা বলেনি। এখানে চেয়েছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের সমতুল্য কোনটা, ডিফারেন্সটা জানতে চেয়েছে। এখানে বলেনি যে 25 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট। 25 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট? 77 ডিগ্রি ফারেনহাইট। তোমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করো তোমরা কিন্তু এখানে মান পেয়ে যাবে 77 ডিগ্রি ফারেনহাইট। সেটা এখানে জানতে চায়নি, এখানে জানতে চেয়েছে পার্থক্যের সমতুল্য, পার্থক্যটা। ওকে, একটা সেলসিয়াসের মান থেকে আর একটা সেলসিয়াসের মানের পার্থক্যের তোমার রিলেশনটা জানতে চেয়েছি, যেটা তোমাদের আমি ক্যালকুলেশনটা এইখানে আমি করে দিয়েছি। ওকে, C1 মাইনাস C2 অর্থাৎ সেলসিয়াস 1 এবং সেলসিয়াস 2 দুটো মানের পার্থক্যটা সেটা জানতে চেয়েছে। মানে কি 5 ইন্টু F1 মাইনাস 32/9 মাইনাস 5 ইন্টু F2 মাইনাস 32, অর্থাৎ ফারেনহাইটের দুটো মান এবং সেলসিয়াসের দুটো মানের যে ডিফারেন্স সেটা জানতে চেয়েছে। সেটা 25 ডিগ্রি সেলসিয়াসে কত, তাহলে ডিফারেন্সটা দিয়ে দিয়েছে কত 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা 25 সমান, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় 45 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে। তোমরা ক্যালকুলেশনটা করে দেখবে, তোমাদের এইটাই আনসার হচ্ছে 45 ডিগ্রি, মানে অপশান বি হবে কারেক্ট আনসার। কিন্তু তোমাদের লুসিয়েন্ট আনসার করছে অপশান এ 30 ডিগ্রি ফারেনহাইট। কী করে হচ্ছে আমার জানা নেই, কিন্তু আমি যেটুকুন জানি সেটা হচ্ছে তোমার 45 ডিগ্রি ফারেনহাইট হবে কারেক্ট আনসার। ওকে, আর অনেকে কনফিউজ হয়ে হয়তো বলে ফেলবে যে 25 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে কার সমান, না 77 ডিগ্রি ফারেনহাইটের সমান। না, এখানে সেটা প্রশ্নটা কিন্তু বলেইনি, এখানে ডিফারেন্স জানতে চেয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা? তাই এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সামে কিন্তু প্রশ্ন আসে বিভিন্নভাবে। তোমাদের এই ক্যালকুলেশনটা কিন্তু জেনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নের আনসারগুলো করতে পারবে। এরকম ধরনের অনেক এক্সামে প্রশ্ন 2-1বার রিপিট হতে দেখা গেছে। ওকে, ডিফারেন্সগুলো জানতে চায় অনেক সময়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 8 নম্বর। যে তাপমাত্রায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেলের মান একই, এই প্রশ্নটা তো প্রত্যেকটা এক্সামে রিপিট হয়, যে ফারেনহাইট স্কেল এবং সেন্টিগ্রেড স্কেলের মান সমান কত ডিগ্রিতে, -60 ডিগ্রি, -40 ডিগ্রি, -20 ডিগ্রি নাকি 0 ডিগ্রি। এটার আনসার হবে কি -40 ডিগ্রি। -40 ডিগ্রিটা হচ্ছে তোমার ফারেনহাইট এবং সেন্টিগ্রেড দুটো স্কেলের মানই সমান। ওকে, মানে ফারেনহাইটে যদি -40 দাও তুমি সেলসিয়াস, ওকে 0 ডিগ্রি ফারেনহাইট, এইটা সমান হচ্ছে তোমার -40 মানে -40 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তোমার প্রত্যেকটা সমান। ক্লিয়ার হলো বিষয়টা? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা এক্সামে আসে। আর এটা বার করার সূত্র হচ্ছে সেই একই, এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবে, ভালো করে মনে রাখবে। C/5 = F-32/9। এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করলে যে কোনো সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াসে তোমরা আসতে পারবে। ক্লিয়ার হলো বিষয়টা? তোমাদের এখানে আমি করেও দেখিয়ে দিয়েছি। -40 ডিগ্রি সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32 সমান হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইট। তোমরা ক্যালকুলেশনগুলো খাতায় করে দেখতে পারো, তোমরা অপ্লেসে বুঝতে পারবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 9 নম্বর প্রশ্ন কি বলছে, গ্যাস থার্মোমিটারগুলি তরল থার্মোমিটারের চেয়ে বেশি সংবেদনশীল কারণ গ্যাসগুলি কম নির্দিষ্ট তাপ আছে, সম্প্রসারণের বড় গুণাঙ্ক আছে, সেটা হালকা হয় নাকি উচ্চ নির্দিষ্ট তাপ আছে। তাহলে যে গ্যাস থার্মোমিটার যেগুলো আছে সেগুলি তরল থার্মোমিটারের চেয়ে বেশি সংবেদনশীল, তার কারণটা কি?
কারণটা হচ্ছে কম নির্দিষ্ট তাপ আছে বলে, হ্যাভ লো স্পেসিফিক হিট থাকার কারণে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব 10 নম্বর। সেলসিয়াস স্কেলের পরম শূন্য হলো কোনটি? মানে সেলসিয়াস স্কেলের পরম শূন্য মানটা বলতে হবে। তাহলে সেলসিয়াস স্কেলের পরম শূন্য হলো কোনটি? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, -273.15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ভালো করে মনে রাখবে, প্রথম দিকে তোমাদের আমি এটা বর্ণনা করেছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 11 নম্বর। পরম শূন্য হলো এমন একটি তাপমাত্রা যেখানে গ্যাসে আণবিক গতি বন্ধ হয়ে যাবে, জল জমে যায়, সব গ্যাসই তরলে পরিণত হয়, না সমস্ত গ্যাস কঠিন হয়ে যায়। তাহলে প্রশ্নটা করছে যে পরম শূন্য হলো এমন একটি তাপমাত্রা, তাহলে পরম শূন্য তাপমাত্রাটা কি? সেটা হচ্ছে গ্যাসের আণবিক গতি বন্ধ হয়ে যায়। তাহলে অপশান এ হয়ে যাবে তোমার এখানে রাইট অ্যান্সার। ওকে, পরম শূন্য মান হচ্ছে এটাকে বলা হয়। পরম শূন্য মান অ্যাবসলিউট জিরো। ওকে, অ্যাবসলিউট জিরো অর্থাৎ পরম শূন্য মানটা তোমাদের আমি একটু আগে তোমাদের বর্ণনা করেছি। ওকে ওকে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 12 নম্বর লুসিয়েন্টে। গ্যাস থার্মোমিটার তরল থার্মোমিটারের চেয়ে বেশি সংবেদনশীল, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, তরলের চেয়ে বেশি প্রসারিত হয় বলে। এটার কারণে গ্যাস থার্মোমিটার তরল থার্মোমিটারের চেয়ে বেশি সংবেদনশীল হয়। ওকে, এক্সপ্যান্ড মোর দ্যান লিকুইডস অর্থাৎ তরলের চেয়ে বেশি প্রসারিত হয়ে পড়ে, তাই গ্যাস থার্মোমিটার তরল থার্মোমিটারের চেয়ে বেশি সংবেদনশীল হয়। ক্লিয়ার হলো বিষয়টা? সংবেদনশীলের ইংলিশ হচ্ছে তোমার সেন্সিটিভ। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 13 নম্বর। প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স বা যেটাকে বলতে পারো রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে প্রতিরোধ, প্ল্যাটিনাম প্রতিরোধ বা প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের পরিসীমাটা কতটা? মানে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এই প্ল্যাটিনাম প্রতিরোধ থার্মোমিটারে, সেটা বলতে হবে। অপশান বি হবে রাইট অ্যান্সার। এটা -200 ডিগ্রি থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে তোমার প্ল্যাটিনাম যে থার্মোমিটারটা থাকে তার পরিসীমাটা, -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। একটি প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স বা থার্মোমিটার, যেটাকে বলা হয় পিআরটি, প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স হচ্ছে থার্মোমিটার, পিআরটি বলা হয়। এটি প্ল্যাটিনাম তারের একটি টুকরো যা এর বৈদ্যুতিক প্রতিরোধের পরিমাপ করে তাপমাত্রা নির্ধারণ করে। এটাই হলো প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। ওকে, তাপমাত্রা পরিমাপ করার একটা যন্ত্র আর কি। ওকে, উচ্চ তাপমাত্রা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 14 নম্বর। 400 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পরিমাপের জন্য আমরা পছন্দ করব কি? অর্থাৎ 400 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ধরো আমরা এটা পরিমাপ করতে হবে, তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটাকে নেব? পারদ থার্মোমিটারকে নিয়ে মাপবো, নাকি অ্যালকোহল থার্মোমিটারকে নিয়ে মাপবো, নাকি বিকিরণ থার্মোমিটার অর্থাৎ রেডিয়েশন থার্মোমিটারকে নিয়ে মাপবো, নাকি থার্মোকলকে নিয়ে মাপবো, সেটা বলতে হবে। তাহলে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা সবসময়তেই প্রেফার করবো কাকে? থার্মোকলকে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার অনেকে বলবে স্যার এটা রাইট অ্যান্সার, রেডিয়েশন থার্মোমিটার হওয়ার কথা। ওকে, অবশ্যই হওয়ার কথা। কি জিনিসটা তোমাদেরকে একটুখানি বলে দিই। দেখো, থার্মোকল হচ্ছে এমন একটা জিনিস যেটার দ্বারা হচ্ছে তোমার উচ্চ তাপমাত্রাকে মাপা হয়। ওকে, তাই রেফারেন্সে তোমরা অবশ্যই থার্মোকল আনসার করতে পারো, লুসিয়েন্টও থার্মোকলই আনসার করছে, কিন্তু এখানে বিকিরণ থার্মোমিটার অর্থাৎ রেডিয়েশন থার্মোমিটারও কিন্তু রাইট অ্যান্সার হয়। কেন হয় না? রেডিয়েশন থার্মোমিটার দ্বারাও কিন্তু উচ্চ তাপমাত্রাকে মাপা হয়ে থাকে। ওকে, তাই তোমাদের লুসিয়েন্ট আনসার করছে থার্মোকল, তাই আমি তোমাদের থার্মোকল আনসার করছি এবং থার্মোকলও আনসার সঠিক। যদি অপশানে দুটো থাকে তোমরা থার্মোকলটাই করবে। ওকে, রেডিয়েশনটা যদি থার্মোকল না থাকে তোমরা রেডিয়েশন করতে পারো, রেডিয়েশন থার্মোমিটার। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 15 নম্বর। পারদ থার্মোমিটার ড্যাশ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। যে পারদ যে থার্মোমিটারটা আছে সেটা এই চারটে অপশনের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে? তো এটা রাইট অ্যান্সার কী হবে? এটা হচ্ছে 360 ডিগ্রি। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পারদ থার্মোমিটার 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা যেতে পারে। দেখো এখানে একটা ইনফরমেশান, দ্য মিনিমাম টেম্পারেচার মেজার্ড বাই -37 ডিগ্রি সেলসিয়াস। মিনিমাম টেম্পারেচার বলতে কি? সর্বনিম্ন। ওকে, সর্বনিম্ন টেম্পারেচার আমরা নিতে পারি -37 ডিগ্রি সেলসিয়াস। আর আপার লিমিট মেজারমেন্ট মানে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারি 357 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে দুটো থেকে প্রশ্ন আসে, মিনিমাম এবং ম্যাক্সিমাম। ওকে, এখান থেকে প্রশ্ন আসে, এটা অবশ্যই তোমরা জেনে থাকবে কত ডিগ্রি টেম্পারেচার মেজার করা যেতে পারে। এবার প্রশ্নটা অনেক সময় একটু হার্ড করার জন্য প্রশ্নটা ঘুরিয়ে আছে। কীরকমভাবে? ধরো বলছে মিনিমাম টেম্পারেচার মেজার করা যেতে পারে পারদ থার্মোমিটারে -37 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এবার সেলসিয়াসে এটা বলা আছে, এটা অনেক সময় ফারেনহাইটে আসে। ফারেনহাইট মানে কত? -37 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে -34.6 ডিগ্রি ফারেনহাইট, 34.6 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে সমতুল্য। তাহলে
অপশানে অনেক সময় ঘুরিয়ে দিতে পারি ফারেনহাইটের মানগুলো, তাই এইটা তোমাদের জেনে রাখতে হবে। আর আপার লিমিট হচ্ছে পারদ থার্মোমিটারে মাপা যায় হচ্ছে 357 ডিগ্রি সেলসিয়াস, আর 357 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 674.6 ডিগ্রি ফারেনহাইট। এই দুটো তোমাদের জেনে রাখতে হবে। প্রশ্ন অ্যাডভান্স হচ্ছে এখন, এমনকি তোমাদের প্রিভিয়াস ইয়ার অলরেডি এসেছে এইটা থেকে, এই মিনিমাম টেম্পারেচার লিমিটটা থেকে প্রশ্ন, সেটা ফারেনহাইট মানেতেই এসেছে, তাই জন্যই তোমাদেরকে আমি এই ইনফরমেশনটা দিয়ে রাখছি। ওকে, এই সেলসিয়াসের মানগুলোর সাথে সাথে ফারেনহাইটের মানগুলোও জানবে। তাহলে পারদ থার্মোমিটারের মিনিমাম টেম্পারেচার হচ্ছে -37 ডিগ্রি সেলসিয়াস এবং -34.6 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এই দুটো ইকুয়াল। আর 357 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আপার লিমিট, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা মাপা যেতে পারে পারদ থার্মোমিটারে 357 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইটে বললে 674.6 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আর একটা জিনিস জানবে, পারদের উচ্চ স্ফুটনাঙ্ক রয়েছে। ওকে, তাই উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারদ থার্মোমিটার ব্যবহার করা যেতে পারে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 16 নম্বর। একটি দেহের তাপমাত্রার পরিবর্তন হলো 50 ডিগ্রি সেলসিয়াস, এর কেলভিন স্কেলের পরিবর্তন কি হবে? দেখো, এটা তোমাদের চেঞ্জিংটা বলতে বলছে যে তাপমাত্রা যে পরিবর্তনটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে, তার কেলভিন স্কেলের পরিবর্তনটা কি হবে সেটা বলতে হবে। তোমাকে এটা বলতে বলেনি এখানে যে 50 ডিগ্রি সেলসিয়াস সমান কেলভিন স্কেলের মান কত, সেটা তোমাদের এখানে জানতে চাইনি। এখানে জানতে চেয়েছে একটা দেহের তাপমাত্রা যদি পরিবর্তন হয় 50 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে কেলভিন স্কেলের পরিবর্তনটা কি হবে, চেঞ্জিংটা কি হবে, সেটা হবে 50 ডিগ্রি কেলভিন। ওকে, এটা কিন্তু জেনে রাখবে, এটা একটা শর্ট টিক্স আছে। এই শর্ট টিক্সটা যদি তোমরা মনে রাখো তাহলে এরকম ধরনের প্রশ্নগুলো আনসার করতে পারবে। কি দেখো, বলে দিচ্ছি সেটা, যে যত ডিগ্রি সেলসিয়াস বলবে তত ডিগ্রি কেলভিনের সেম পরিবর্তনটা হবে। কি বললাম, যত ডিগ্রি সেলসিয়াসটা বলবে তত ডিগ্রি কেলভিন। যদি এটা বলতো ধরো 30 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তিত হচ্ছে, তাহলে কেলভিন স্কেলের পরিবর্তনটা কত হবে, তাহলে তোমরা বলবে 30 ডিগ্রি কেলভিন। ওকে, এই শর্ট টিক্সটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমরা এটা আনসার করতে পারবে। ওকে, কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পরিবর্তন সবসময়তেই এক থাকে, এই জিনিসটা তোমরা জেনে রাখবে। ওকে, তোমাদের আমি এখানে লিখে দিয়েছি, কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার পরিবর্তন সবসময় একই হবে। ওকে, তোমাদের যদি ডিটেলসে জানতে হয় রিলেশনশিপ কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে, তোমাদের সেই রিলেশনটা আমি তোমাদের এখানে দিয়েছি। তোমাদের আমি প্রথমেই একটা দিয়েছিলাম, সূত্র দিয়েছিলাম যে কেলভিন সমান কি, ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 ডিগ্রি আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, কেলভিনের মান পাবো। ওকে, তাহলে আমরা এখান থেকে কেলভিনের মানটা পেতে পারি যে 273 সঙ্গে যদি তোমার সেলসিয়াসটাকে যোগ করা হয়। ওকে, ধরো এবার এই এক্সাম্পলটাই তোমাদের যদি আমি নিই 50 ডিগ্রি সেলসিয়াসে, এই 50 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইন কেলভিন উই হ্যাভ ফাইন্ড আ ডিফারেন্স বিটুইন, তাহলে কি হবে না 50 প্লাস 273, মানে 50 প্লাস 273 অ্যান্ড 100 প্লাস 273 কেলভিন। ওকে, তাহলে সেই ডিফারেন্সটা বার করতে গেলে এই সূত্রে দেখো 50 প্লাস 273 কেলভিন মাইনাস 100 প্লাস 273 কেলভিন, সেটা ক্যালকুলেশন করলে কত হবে, 50 কেলভিন। ওকে, তাহলে বুঝতে পারলে তাদের ক্যালকুলেশনটা করার প্রয়োজন হবে। অবশ্যই তোমরা এইখানটা দেখবে, তোমাদের এটা করে দিয়েছি, ফিজিক্সের ক্যালকুলেশনগুলো অবশ্যই কাজে লাগে, এক্সামে কিন্তু প্রশ্ন আসে, কি করে হচ্ছে সেটা জেনে রাখতে হবে। তাহলে এটা তোমাদের শর্ট টিক্সটাও বলে দিলাম যে কেলভিন স্কেল এবং ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পরিবর্তন সবসময় একইভাবে হবে, সেটা জেনে রাখলে তোমাদের আর ক্যালকুলেশনটা করতে হবে না। তোমরা এটা এক্সামে প্রশ্ন এলে অবশ্যই ডাইরেক্ট তোমরা করতে পারবে। ওকে, আর যারা করতে চাও ক্যালকুলেশনটা, তোমাদের সেটা আমি এখানে করে দিয়েছি, তোমরা এটা দেখে করতে পারো। এই যে এখানটা তোমাদের আমি ডিটেলসে বর্ণনা করেছি। ওকে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 17 নম্বর। একটি গ্যাসের তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে? প্লাটিনাম প্রতিরোধের থার্মোমিটার দ্বারা, পাইরোমিটার দ্বারা, গ্যাস থার্মোমিটার দ্বারা, নাকি বাষ্প চাপ থার্মোমিটার দ্বারা? তাহলে একটি গ্যাসের তাপমাত্রা পরিমাপ করা হয় পাইরোমিটার দ্বারা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পাইরোমিটার হচ্ছে দূরবর্তী বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। সাধারণত 700 ডিগ্রি সেলসিয়াস থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা হয় এই পাইরোমিটার যন্ত্র দ্বারা। তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য এই পাইরোমিটারকে ব্যবহার করা হয়। ক্লিয়ার হলো বিষয়টা, কোন কাজে ব্যবহার করা হয় এবং কত ডিগ্রি থেকে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা হয় সেটাও তোমাদের জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর। তাপ বিকিরণ শনাক্তকরণের জন্য সঠিক যন্ত্র কোনটি? তাপ বিকিরণ যেটা হয় থার্মাল রেডিয়েশন, তাপ বিকিরণ শনাক্তকরণের জন্য সঠিক যন্ত্র কোনটা? 4টে অপশান দিয়েছে, এই 4টে অপশানের মধ্যে রাইট আনসার হবে অপশান সি, থার্মোপাইল বা তাপ মৌল যেটাকে বলতে পারো, এটা হচ্ছে রাইট আনসার হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আমরা জেনে নেব থার্মোপাইল বা তাপ মৌলটা কি। থার্মোপাইল বা তাপ মৌল তাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে, এইটা হচ্ছে তোমাদের জানলেই তোমরা বুঝতে পারবে। মানে থার্মোপাইলগুলি কি করে, তাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে দেয়। ওকে, সেটাই হচ্ছে তোমার তাপ মৌল বা থার্মোপাইল। একটি থার্মোপাইলের কাজ হলো বস্তু থেকে নির্গত তাপ বিকিরণকে ভোল্টেজে আউটপুট স্থানান্তর করা।
কোনো একটা বস্তু থেকে নির্গত যে তাপটা বেরোচ্ছে সেই তাপটাকে কি করবে, একটা ভোল্টেজে আউটপুট দেবে, অর্থাৎ একটা শক্তিতে, বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে দেবে। এটাই হচ্ছে তোমার থার্মোপাইল বা তাপমৌল। একটি থার্মোপাইল ডিটেক্টর থার্মোইলেকট্রিক প্রভাবের নীতিতে কাজ করে, যার মাধ্যমে দুটি ভিন্ন ধাতুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থেকে একটি ভোল্টেজ তৈরি করে। ক্লিয়ার হলো? এটা কিন্তু জেনে রাখবে থার্মোপাইল সম্পর্কে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর। সূর্যের তাপমাত্রা পরিমাপ করা হয় কী দিয়ে? এটা অনেক এক্সামে রিপিট হয় এই প্রশ্নটা। সূর্যের তাপমাত্রা পরিমাপ করা হয় কী দিয়ে? এটা রাইট অ্যান্সার কী হবে? পাইরোমিটার দ্বারা। ওকে, যেহেতু উচ্চতা পরিমাপ করতে পাইরোমিটার ব্যবহার করা হয়, তাই সূর্যের তাপ পরিমাপ করার জন্য পাইরোমিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ফারেনহাইট স্কেল দুটি নির্দিষ্ট বিন্দুকে ভাগ করে, কোনটা রাইট অ্যান্সার হবে বলো? মানে ফারেনহাইট স্কেল দুটি নির্দিষ্ট বিন্দুকে সমান ভাগে ভাগ করে, সেটা কত? ফারেনহাইট স্কেলে বলেছে এটা হচ্ছে 180, 180 পার্টস, অর্থাৎ 180 ভাগে। অপশান কোন অপশান হবে? এটা হচ্ছে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের পাশে ছবিটা দিয়েছি, বা তোমাদের শুরুর দিকে আমি যখন স্কেলগুলো বর্ণনা করছিলাম সেখানেও তোমাদের আমি ডিটেলসে বলেছি। ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট এবং নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এদের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটাই হচ্ছে প্রাথমিক অন্তর। ফারেনহাইট স্কেল দুটি নির্দিষ্ট বিন্দুকে ভাগ করছে কত? 180-তে। যদি এটা সেলসিয়াস বলতো তাহলে কত আনসার হতো? 100, কেননা সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, তাই 100টা ভাগে ভাগ হচ্ছে, তাই সেখানে হতো 100। তাই প্রশ্ন কিন্তু এক্সামে দেখে অ্যান্সার করবে, ফারেনহাইট স্কেলের বলেছে তাই জন্য 180টা ভাগ হচ্ছে, যদি এটা সেলসিয়াস বলতো তাহলে 100 হতো। ক্লিয়ার হলো? এখানে আরেকটা জিনিস মনে করিয়ে দিচ্ছি আরেকবার, 0 হচ্ছে তোমার সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলের 32 ডিগ্রি হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট, ওকে, অর্থাৎ গলনাঙ্ক, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং 212 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক, বয়েলিং পয়েন্ট। ওকে, বোঝা গেল? আরও একটু ডিটেলসে তোমাদের একটু বর্ণনা করে দেবো। তাপমাত্রা একটি স্কেল দুটি আদর্শ তাপমাত্রার ভিত্তিতে তৈরি করা হয়। এগুলি হলো উপরের এবং নিচের নির্দিষ্ট বিন্দুতে। নিম্ন স্থির বিন্দু হলো তাপমাত্রা যেখানে বরফ গলে যায়, এবং ঊর্ধ্ব স্থির বিন্দু হলো তাপমাত্রা যেখানে জল ফুটতে থাকে, যেটা তোমাদের বললাম বয়েলিং পয়েন্ট। ওকে, 100 আর 212 এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট তোমাদের। এটা সেলসিয়াস এবং ফারেনহাইটের মানটা শুধু আলাদা হয়, এটা কিন্তু দু জায়গাতেই তোমার বয়েলিং পয়েন্ট, যেখানে জল ফুটতে থাকে। ওকে, যে তাপমাত্রায় বরফ গলে যায় জলে পরিণত হয় সেটাকে বলা হয় গলনাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট। এইটা 32 আর 0 ডিগ্রি, ফারেনহাইটের মান হচ্ছে 32 আর সেলসিয়াসের মান 0, যেটা একটু আগেই তোমাদের আমি বললাম, সেটাই তোমাদের এখানে বর্ণনা করে দিয়েছি। ওকে, সেটা এখানে লেখা রয়েছে। এবার এখানে একটা জিনিস তোমাদের লিখে দিয়েছি আমি দ্রষ্টব্য বলে, সেলসিয়াস স্কেলের উপরে স্থির বিন্দু হলো 100 ডিগ্রি এবং নিচের স্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং সেলসিয়াস স্কেলে বিভাজনের সংখ্যা হচ্ছে 100টি অংশে ভাগ করা যায়, যেটা তোমাদের একটু আগে আমি বললাম, তাই সেটাই তোমাদের এখানে লিখে রেখেছি। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিতে পারো বা তোমরা নোট করতে পারো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 21 নম্বর। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, এটা তো প্রত্যেকটা এক্সামে রিপিট হয়, বলো এটা রাইট অ্যান্সার কী হবে? দেখে আনসার করবে ভালো করে, এটা অনেকেই ভুলবশত আনসার করে ফেলে। দুটো 37 আছে, 37 ডিগ্রি সেলসিয়াসটা আনসার হবে, ফারেনহাইটটা নয় কিন্তু। বোঝা গেল? 37 ডিগ্রি সেলসিয়াসটা আনসার হবে। এবার তাহলে দেখো প্রশ্নটা আবার এইভাবেও আসে, মানব শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত বলে সেখানে তোমার সেলসিয়াসটা দেওয়া থাকে না, ফারেনহাইটের মান দেওয়া থাকে। তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট? এটা সকলেই জানো, মুখস্থ রাখবে এবং নালে তোমরা ক্যালকুলেশন করে নেবে। এটা হচ্ছে তোমার 98.6 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট। এটা হচ্ছে তোমার ফারেনহাইটের মান, 98.6 ডিগ্রি ফারেনহাইট আর 37 ডিগ্রি সেলসিয়াস, এই দুটো হচ্ছে তোমার মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা। সেলসিয়াসে বললে 37 ডিগ্রি সেলসিয়াস হবে, ফারেনহাইটে বললে তোমার 98.6 ডিগ্রি ফারেনহাইটটা হবে। যারা মুখস্থ রাখতে পারবে তাদের ভালো, যারা না মুখস্থ রাখতে পারবে তারা অবশ্যই তোমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করে করবে। কি না, C/5 F ইকুয়াল টু হচ্ছে তোমার কি F-32, F-32, ওকে, বাই হচ্ছে তোমার 9। এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা হচ্ছে অবশ্যই এই মানটা বার করে নিতে পারবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে। ক্লিয়ার হলো বিষয়টা? এই সূত্রটা কিন্তু ভালো করে মনে রাখবে, এর আগেও তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এখানে আরেকটু ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে, গড় স্বাভাবিক তাপমাত্রা সাধারণত 98.6 ডিগ্রি ফারেনহাইট, যেটা 37 ডিগ্রি সেলসিয়াস হিসাবে গৃহীত হয়। এখান থেকে এইভাবে প্রশ্নটা আসে, গড় স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত? কিছু কিছু গবেষণায় দেখা গেছে শরীরের তাপমাত্রা 97 ডিগ্রি ফারেনহাইট মানে 36.1 ডিগ্রি সেলসিয়াস থেকে 99 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 37.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এটা কিন্তু এই বর্তমানের কিছু গবেষণাতে কিন্তু এটা উঠে আসছে। ওকে, ন্যাচারালি আমাদের কিন্তু এইগুলি আনসার, কিন্তু এখন বর্তমান গবেষণাতে এটাও কিন্তু হচ্ছে। ওকে, তাই এটাও তোমাদের জানিয়ে রাখলাম।
অনেক সময় এক্সামে কিন্তু প্রশ্ন এইভাবেও কিন্তু দিতে পারে যে বর্তমান গবেষণায় এখন শরীরের টেম্পারেচার কত আসছে। প্রশ্ন যেহেতু অ্যাডভান্স হচ্ছে, তোমাদেরকে অ্যাডভান্স ডেটাগুলোকে প্রোভাইড করার চেষ্টা করছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 22 নম্বর। তাপের এসআই একক কি? এটা সকলেই তোমরা জানো, তাপের এসআই একক হচ্ছে জুল। ওকে, অপশান কোন অপশান হবে রাইট অ্যান্সার? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এসআই একক বলেছে তাপের। ওকে, তাপের আবার সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে ক্যালোরি। ওকে, অপশান এ তখন হয়ে যেত রাইট অ্যান্সার যদি সিজিএস বলতো। ওকে, এবার 1 ক্যালোরি সমান কত জুল? 4.186 বা 4.2 জুল। আর 1 জুল সমান হচ্ছে 0.24 ক্যালোরি। এগুলো কেন বারবার তোমাদেরকে বলছি? এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, এমনকি একটা করে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনও আসে তোমাদের এখান থেকে। পরবর্তীতে তোমাদের আমি করাবো এই ফিজিক্সের তোমাদের হিট চ্যাপ্টার থেকে, যেগুলো এক্সামে প্রশ্ন আসে। ওকে, ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের হেল্প হবে। চলো পরবর্তী প্রশ্নে যাব, 23 নম্বর লুসিয়েন্টে। স্থানান্তরের কোন পদ্ধতিতে তাপ তরঙ্গগুলি আলোর গতির সাথে সরলরেখা বরাবর ভ্রমণ করে? প্রাকৃতিক পরিচালনে, তাপ বিকিরণে, জোরপূর্বক পরিচালনে, নাকি তাপ পরিবহনে? ওকে, তাহলে দেখো এই ইংলিশ টার্মগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এই কনভেকশন মানে হচ্ছে পরিচালন, রেডিয়েশন মানে বিকিরণ, কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন। স্থানান্তরের কোন পদ্ধতিতে তাপ তরঙ্গগুলি আলোর গতির সাথে সরলরেখা বরাবর ভ্রমণ করে? এটা হবে তাপ বিকিরণ। কোন অপশানে আছে? অপশান বি এতে, থার্মাল রেডিয়েশন। থার্মাল রেডিয়েশন বিকিরণের কারণে এটা হয়ে থাকে। ওকে, আলো বিকিরণের কারণে সরলরেখা বরাবর ভ্রমণ করতে থাকে। আর একটা প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন এটা পরবর্তী লুসিয়েন্টের। কোনো বস্তুকে উত্তপ্ত করা হলে সেই বস্তুর অণুগুলো কীরকম হয়? দ্রুত নড়াচড়া শুরু করে, বিগ্যান টু মুভ ফাস্টার, লস এনার্জি মানে শক্তি হারিয়ে ফেলে, নাকি বিকাম হেভিয়ার মানে ভারী হয়ে যায়, নাকি বিকাম লাইটার মানে হালকা হয়ে যায়। তাহলে কোনো বস্তুকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেই বস্তুগুলো কি হবে? পাশে তোমাদেরকে একটা গ্রাফিক্স দিয়েছি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এটা রাইট অ্যান্সার হবে অপশান এ। ওকে, দ্রুত নড়াচড়া শুরু করে। ধরো এই বর্ডারের এদিকটা দেখো, প্রথম চান্সে কি হয়ে রয়েছে? সবটা ব্লু হয়ে রয়েছে, রেড এইটুকুন অংশটা হয়ে রয়েছে, এইটুকুন অংশটা রেড আছে। এখানটাতে আমরা হিটটাকে দিচ্ছি প্রথমে ফার্স্টে। তারপর কি হচ্ছে দেখো, পাশে যে নীল কালারের যে অংশটা ছিল, এই জায়গাটা ঠান্ডা অঞ্চল ছিল, এই জায়গাটা প্রথমে আমি রেড কালারটা, এই যে অঞ্চলটা রয়েছে এখানে আমি প্রথম হিট দিচ্ছি, তারপরে হিটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এইদিকে। আমরা শুরুতেই প্রথমে বলেছিলাম হিট একটা এনার্জি, যেটা সবসময় যেখানটা বেশি গরম থাকবে সেদিক থেকে যেদিকটা ঠান্ডা সেদিকে হিট প্রবাহিত হবে। সেটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নটা কিন্তু বারবার এক্সামে আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। কোনো বস্তুকে উত্তপ্ত করলে সেই বস্তুর অণুগুলো দ্রুত নড়াচড়া শুরু করে। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 25 নম্বর। 1 কেজি পদার্থের তাপমাত্রাকে 1 ডিগ্রি সেলসিয়াস দ্বারা পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু এরকম ধরনের আসে। 1 কেজি পদার্থের তাপমাত্রাকে 1 ডিগ্রি দ্বারা পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি তাপ বলবো? আপেক্ষিক তাপ, মোট শক্তি, সুপ্ত তাপ, নাকি ফিউশনের তাপ? রাইট অ্যান্সার হবে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের ইংলিশ টার্মটা মনে রাখবে স্পেসিফিক হিট। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এই স্পেসিফিক হিট অর্থাৎ আপেক্ষিক তাপ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি সেটা তোমাদের একটু জেনে রাখতে হবে। কোনো বস্তুর একক ঘরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? আপেক্ষিক তাপটা হচ্ছে কোনো বস্তুর যদি একক ভরের তাপমাত্রাকে যদি 1 ডিগ্রি তুমি বৃদ্ধি করতে চাও, 1 ডিগ্রি যদি মাত্র 1 ডিগ্রি যদি বৃদ্ধি করতে চাও, প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তোমাকে তাপ দিতে হবে, ওকে, সেইটাকে আমরা আপেক্ষিক তাপ বলবো বা স্পেসিফিক হিট বলবো। ক্লিয়ার হলো বিষয়টা? সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের এককটা মনে রাখবে ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এতখানি নামটা মনে রাখবে। আর এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের অর্থাৎ স্পেসিফিক হিটের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এই দুটোই তোমাদের জেনে রাখতে হবে। ওকে, এ পুরোটা হচ্ছে একসাথে একক কিন্তু এর। ওকে, একটা নয়। আর একটা জিনিস জানবে, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। এইটা দেখবে শর্ট প্রশ্ন একটা এসে থাকে, তাই তোমাদেরকে এই ইনফরমেশনটা এর ভেতরে ইনক্লুড করে দিয়েছি আমি। আপেক্ষিক তাপ থেকে এই প্রশ্নটা আসে, যে 4টে অপশান দেয়, দিয়ে বলে আপেক্ষিক তাপ এই 4টের মধ্যে বেশি কার? দেখবে জল অপশানে থাকে। আবার এই সময় ডাইরেক্ট প্রশ্নও আসে এখান থেকে যে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কার? জলের। ওকে, বোঝা গেল বিষয়টা? এবার তোমাদের আর একটা ইনফরমেশান তোমাদের দেব, কিছু মেটালের নাম বলছি, সেই মেটেরিয়ালগুলোর সিজিএসে মান কত আর এসআইতে মান কত তোমরা জেনে রাখবে। ওকে, দেখো যেমন ওয়াটারে হচ্ছে তোমার তো আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। দেখো তাতে হচ্ছে তোমার, আমি এখানে মানটা দিয়েছি, দেখো স্পেসিফিক হিট ইন ক্যালোরি গ্রাম পার ডিগ্রি। ক্যালোরি গ্রাম পার ডিগ্রি মানে সিজিএস এটা। ওকে, এটা হচ্ছে সিজিএসে মান এদিকটা। আর এটা হচ্ছে তোমার হচ্ছে জুল কেজিতে মানে এসআইতে মান। ওয়াটারের এসআইতে মান হচ্ছে 4182। ওকে, এত জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস।
ওকে, আর এটা হচ্ছে তোমার ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 1, তাহলে 1 যার সিজিএস এর মান সেটাই হচ্ছে তোমার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হবে, ওই জন্য জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। এবার দেখো আইসেরও দিয়ে রেখেছি, এগুলো পয়েন্ট করবে, মার্কারি মানে হচ্ছে পারদের দিয়ে রেখেছি, আর হচ্ছে আয়রন অর্থাৎ লোহার দিয়ে রেখেছি। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে, বিশেষ করে তোমার সিজিএস এর মানগুলো ভালো করে মনে রাখবে। ওকে, এসআইটা মনে রাখাটা উচিত, এক্সামে প্রশ্ন আসে কম আসে কিন্তু তোমার সিজিএসটা থেকে বেশি আসে। ওকে, বিশেষ করে তো ওয়াটারটা তো একদম ডাইরেক্ট প্রশ্ন চলে আসে, অন্যগুলো আছে যেমন মার্কারিটা থেকেও প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে প্রশ্ন আসতে। তাই এই 4টে যদি তোমরা করে রাখো আশা করি এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। এগুলোর মানগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, সিজিএস এর মান কত আর এসআইতে মান কত। ওকে, এই 4টে মনে রাখলেই তোমাদের হবে, আছে অনেক, অতটা মনে রাখার দরকার নেই। স্পেসিফিক হিটের অর্থাৎ আপেক্ষিক তাপের মানগুলো মনে রাখবে। পরীক্ষায় প্রশ্ন আসে জলের আপেক্ষিক মান কত, বরফের আপেক্ষিক মান কত, মার্কারির কত, আয়রনের কত, এরকম আসে। সেটা এসআই ধরেও আসতে পারে, সিজিএস ধরেও আসতে পারে, তাই দুটো মানই তোমাদেরকে আমি দিয়েছি। ক্লিয়ার হলো বিষয়টা? ওকে, এইগুলো তোমরা মুখস্থ করবে, আশা করি এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পাবে। চলো পরবর্তী প্রশ্ন 26 নম্বর। সেন্টিগ্রেড স্কেলে 10 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনে ফারেনহাইট স্কেলের পরিবর্তনের সাথে মিল পাওয়া যায় কত ডিগ্রি? এটা রাইট অ্যান্সার কী হবে? 18 ডিগ্রি ফারেনহাইট। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করবে, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, চেঞ্জিংগুলো জিজ্ঞাসা করছে, এখানে কিন্তু বলেনি যে 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট। ওকে, এই ভুলগুলো যেন আমরা করে দিও না। ওকে, 10 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে তোমার 50 ডিগ্রি ফারেনহাইট। ওকে, 50 ডিগ্রি ফারেনহাইট। এই প্রশ্নটা আবার এক্সামের এই প্রশ্নটা যদি আসে তখন কিন্তু এইরকম হবে, 10 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে তোমার 50 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু এখানে সেই প্রশ্নটা বলেনি 10 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন ফারেনহাইট স্কেলের পরিবর্তনের সাথে মিল কোনটা। সেই তোমাদের 7 নম্বর প্রশ্নেতে তোমাদের যে ক্যালকুলেশনটা দেখিয়েছিলাম সেই প্রশ্নের সমতুল্য হচ্ছে এই প্রশ্নটা। সেইভাবে ক্যালকুলেশন করলে ডিফারেন্সটা তোমরা যদি বার করো তাহলে 18 ডিগ্রি ফারেনহাইটই বেরোবে। ওকে, যারা ক্যালকুলেশনটা করতে চাইছো তারা এই 7 নম্বর প্রশ্নে চলে যাও, ওখানে যেটা তোমাদের আমি ক্যালকুলেশনটা পাশে চার্টের আকারে করিয়েছিলাম সেটা তোমরা করবে, দেখবে এখানে 18 ডিগ্রি ফারেনহাইট বেরোবে। ডিফারেন্সের জায়গায় 10 ডিগ্রি সেলসিয়াসটা রাখবে, তাহলেই দেখবে ক্যালকুলেশনটা পেয়ে যাবে তোমরা। ওকে, 10 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন 18 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তনের সমান। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 27 নম্বর। অণুর বেগ, ওকে, অ্যাট দ্য ভেলোসিটি অফ মলিকিউলস। অণুর বেগ হলো একটি শূন্য, অনন্ত মানে ইনফিনিটি, ভেরি লার্জ খুব লম্বা, নাকি অফ এনি ভ্যালু যে কোনো মূল্যে। তাই অণুর বেগ হলো 0, 0। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, রৈখিক প্রসারণের সহগের একক কি? রৈখিক প্রসারণ যেটা থাকে লাইনার এক্সপেনশন হবে, এটা রাইট অ্যান্সার হবে অপশান বি। ওকে, পার ডিগ্রি সেলসিয়াস সহগের একক। প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড বুঝতে পারছো রুসিয়েন্টে? পরবর্তী প্রশ্ন দেখো, রৈখিক প্রসারণের সহগ সর্বদা ড্যাশ তাপমাত্রার সাথে, মানে রৈখিক যে প্রসারণ যেটা আছে অর্থাৎ তোমার লাইনার এক্সপ্রেশন অলওয়েজ ড্যাশ উইথ দ্য ইন টেম্পারেচার, ইনক্রিজ করে, ডিক্রিজ করে, রিমেন্স, নাকি ডাবলস ইটসেলফ মানে দ্বিগুণ করে। তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে? এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, রিমেন্স। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, রৈখিক প্রসারণের সহগ সর্বদা তাপমাত্রার সাথে থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর। সঠিক বক্তব্য চয়ন করতে হবে, মানে খুঁজে বার করতে হবে 4টির মধ্যে সঠিক কোনটা। আলফা, বিটা আর গামা দিয়ে তোমাদেরকে এই রেশিওটা বুঝিয়েছে। তোমাদের লুসিয়েন্টের ডেসক্রিপটিভ বইটাতেও কিন্তু তোমাদের এই রেশিওটার কথা উল্লেখ করা আছে। অবজেক্টিভেও এখান থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে। সবসময় মনে রাখবে যে এই আলফা, বিটা, গামা যে রেশিওটার কথা বলা হচ্ছে তোমাদের হিটে, সেটা হচ্ছে তোমার 1, 2, 3 এই অনুপাতে থাকবে। কোন অপশানে আছে? এটা অপশান ডি আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে আজকে তোমাদের ফার্স্ট পার্ট তোমাদের হিট থেকে দিলাম, ফিজিক্সের হিট থেকে তোমাদের আজকে 30টা প্রশ্নই তোমাদের ছিল। নেক্সট দিনকে তোমাদের নেক্সট পার্ট আনবো, চ্যাপ্টারটা অনেকটা বড় হিটে, তা কয়েকটা পার্টে ভেঙে করছি যাতে ভিডিওটা অনেকটা বড় না হয়ে যায়। ওকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করতে অবশ্যই ভুলো না, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমি অনেকটা মোটিভেট হতে পারি। তোমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, আর এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা সেগুলো চেক আউট করে নিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।